আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মমিন রাজবাড়ী মিডিয়ার আপনাদের সবাইকে স্বাগতম আমার আলাপন অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন গলন্দের ক্রীড়া অঙ্গনের একজন মানুষ, যিনি ফুটবল খেলায় একসময় পারদর্শী ছিলেন এবং ফুটবল খেলা নিয়ে ভাবেন। সেই গলন্দ ফুটবল একাডেমির সাবেক চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন। সাজ্জাদ ভাইকে আমাদের আজকের আবার আলাপন অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। শেখ মুমিন, রাজবাড়ী মিডিয়ার স্বত্বাধিকারী। আসলে যে টপিকসটি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, অ্যাকচুয়ালি এটা খুবই জরুরি একটা বিষয়। তার জন্য আমরা রাজবাড়ী মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং আমাদের এই লাইভ প্রোগ্রামটা যারা দেখছেন, সবার প্রতি গলন্দ ফুটবল একাডেমি তথা গলন্দ ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। ভাই, আপনি আমাদের আজকে সময় দেওয়ার জন্য রাজবাড়ী মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে ফুটবল খেলার মাঠগুলোর অবস্থা বর্তমানে কেমন আছে। আসলে ফুটবল খেলার মাঠ বাংলাদেশে নাই বললেই চলে। বাংলাদেশের যে মাঠগুলো আছে, বিশেষ করে আমরা যারা গলন্দে এই খেলাধুলা করি বা গলন্দের বাইরেই যে মাঠগুলো আছে, কতিপয় দুই একটা মাঠ ছাড়া মাঠের তেমন অবস্থা ভালো না। তবে আমি যতদূর জানি যে বাংলাদেশের একটি বসুন্ধরা যে টিমটা আছে, বসুন্ধরা কিংস, উন্নত মানের একটা মাঠ ইতিমধ্যে তারা তৈরি করছে। আর একটা মাঠ আছে আমি আমার দেখার মধ্যে, সেটা হচ্ছে আমরা যে আটরশি যাই, আমরা সেখানে দেখছি একটা মাঠ উন্নত মানের ঘাস দিয়ে তৈরি। আসলে যদি এই মাঠ ভালো না হয় তাহলে আসলে এনে খেলাও ভালো থাকে। আপনি দেখেন উন্নত দেশগুলোতে যে মাঠগুলো আছে, সেই মাঠগুলি কিন্তু চমৎকার। মানে আপনি মাঠে ফুটবল গড়াবে এবং খেলোয়াড় সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেরকম মাঠ বাংলাদেশে নাই বলেছেন। আর গলন্দে তো মাঠ নাই বলেছেন, খেলার জন্য যে উপযোগী মাঠ দরকার আসলে সেটা নাই। আপনি যখন ফুটবল খেলতেন নিয়মিত বা ফুটবল খেলোয়াড় ছিলেন, তখনকার মাঠগুলোর অবস্থা কেমন ছিল? আসলে আমার তো আসলে ৮০ আর ৯০ দশকের যে খেলাগুলো, আমার জন্ম হচ্ছে ৯০ দশকের আগে, কিন্তু আমি খেলা যখন বুঝি যে আমি আসলে ৮৪ সাল থেকে হয়তো এই ফুটবলটাকে বেশি জনপ্রিয় হিসেবে নিছি। তখন যে খেলাগুলো হতো, সেই খেলাগুলো খুবই জনপ্রিয় ছিল এবং মাঠের প্রচুর দর্শক ছিল। আর এখন আপনি দর্শক খুঁজে পাবেন না, দর্শকের উপস্থিতি খুবই কম, মাঠে দর্শক নাই বললে চলে। আসলে যে কোনো খেলারই দর্শক হচ্ছে খেলার প্রাণ। দর্শক যদি মাঠে না আসে আসলে কোনো খেলাই। আর ফুটবল তো দর্শকের জন্যই ফুটবল, জনপ্রিয় একটি খেলা ফুটবল। এই ফুটবলের দর্শক না হলে খেলা জমে। আপনি বলছিলেন ৮০ দশকের কথা, সে সময়ের ফুটবল খেলার গল্প। আমরা আপনার কাছে সেই কালের কথা যদি জানতে চাই, তাহলে স্থানীয় জনগণের ফুটবলের প্রতি আগ্রহ তখন কেমন ছিল? ৮০ দশকের যে খেলোয়াড়গুলো ছিল, যেমন ধরেন আলফাস, তারপর ছিল মাহমুদুল হক লিটন, আমিনুল ইসলাম, এই সমস্ত খেলোয়াড়ের নাম শুনলে তখন দর্শক অটোমেটিকলি মাঠে পৌঁছাই যেত। আর ধরেন আমাদের এই বাংলাদেশে জনপ্রিয় দুটি দল আছে, কিন্তু বিশ্বে যেমন জনপ্রিয় দল আছে আর্জেন্টিনা, ব্রাজিল, চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই বাংলাদেশে কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বিতা দুটি দল আছে, সেটা হচ্ছে আবাহনী মোহামেডানের খেলা মাঠে গড়ালেই দর্শকের মানে সরাসরি হয়ে যেত, প্রচুর দর্শক। এই দর্শক আসলে এবার এখনকার যে খেলাগুলো হয়, আপনি এই টিভি বা টেলিভিশন, আপনি ইন্টারনেট বলেন, আপনি মোবাইলে বলেন, আপনি খেলাগুলো দেখবেন যে দর্শকের উপস্থিতি নাই বললেই চলে। ৮০ দশকের যে খেলাগুলো ছিল, খেলাগুলোতে প্রাণ ছিল। আমরা আসলে যখন বুঝতে শিখেছি, খেলা দেখেছি প্রচুর দর্শকের সমাগম। এবং আপনারা খেয়াল করবেন যে স্টেডিয়ামে দুই দলের মানে বসার যে স্থানটা সেটাও ভাগ করে দেওয়া হতো। মানে এত দর্শক হতো, যদি পাশাপাশি একই ক্লাবের পাশাপাশি মানে দুই দলের দর্শক যদি একই জায়গায় বসতো, তাহলে সেখানে
ওই আক্রমণের সময় দেখা গেল একটা হইচই মারামারির একটা সিস্টেম তৈরি হয়ে যেত আগে। এই জন্য তখন এই ক্লাবের গ্যালারিটাই আলাদা ছিল, যে আবানির প্লেয়াররা দর্শকরা এই গ্যালারিতে বসবে, মোহামেডানের দর্শকরা এই গ্যালারিতে বসবে, যাতে খেলাটা সুন্দরভাবে দেখা যায়। কিন্তু এখন আর সেটাও দেখা যায় না, দর্শকই জানা মাঠে, তাহলে গ্যালারির স্থান পরিবর্তন করবে কিভাবে? প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ক্রীড়া অঙ্গনের কথা, ফুটবল জনপ্রিয় খেলা, সেই খেলা নিয়ে সেকাল এবং এই কালের গল্প কিন্তু ভাই বলছেন। আমরা 80-90 দশকের যে ফুটবল খেলা বা বর্তমানের যে ফুটবল নিয়ে ফুটবল কেমন অবস্থায় আছে সেই গল্প কিন্তু আপনারা সরাসরি শুনছেন রাজবাড়ী মিডিয়ায় আমার আলাপন অনুষ্ঠানে। ভাই, আমরা আরেকটা বিষয় বলি, যে আপনি বলছিলেন 80 দশকের কথা, ফুটবল আয়োজনের জন্য কি ধরনের চ্যালেঞ্জ আসলে মুখোমুখি হতে হয়? আসলে 80 দশকের যে খেলাগুলোতে আপনারা দেখেন, এরশাদ কাপ ফুটবল টুর্নামেন্ট, শহরতী ফুটবল টুর্নামেন্ট হতো, অনন্ত বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট হতো। এই টুর্নামেন্টগুলোতে আয়োজনের জন্য কিন্তু ব্যাপক মানে ছিল, উদ্যোগ ছিল। আয়োজকরা তারা খুব ভালোভাবে আয়োজন করতো। কিন্তু এখন সেই সেই সেকালের সেই যে আয়োজন, বয়স ভিত্তিক যে খেলাগুলো, ধরো অনন্ত 17, অনন্ত 14, অনন্ত 12, আমি আমার একটা নিজের গল্পই করি। অনন্ত 14 আমাদের এই রাজবাড়ী থেকে টিম হতো, জেলা টিম। অনন্ত 14 আমরা বিভিন্ন জেলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতাম। আসলে সেই খেলাগুলো এখন নাই বললেই চলে। আমরা যখন অনন্ত 14 খেলছি, আমরা এক সময় ফরিদপুর স্টেডিয়ামে আমাদের খেলা ছিল। তখনকার খেলাগুলো দেখেন, মানে খেলোয়াড়দের মধ্যেও যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু বিচক্ষণতার সাথে সেটা করতো। এখন আপনি খেয়াল করবেন যে অনন্ত 14-তে দেখবেন যে অনন্ত 17 বছরের ছেলেরাও খেলতেছে। এই এই কতিপয় যে কয়েকদিন আগেও খেলা গেল, সেখানে দেখবেন যে ওরকম। এই এখন আগেকার যে আয়োজনগুলো ছিল তখন মেডিকেল হতো, এই এখনো মেডিকেল হয়, কিন্তু এখনকার মেডিকেল কি, এখনকার মেডিকেল স্বজনপ্রীতি। এই স্বজনপ্রীতির কারণে ফুটবলটা কিন্তু এখন ধ্বংসের পথে। বাংলাদেশের ফুটবলের অবস্থান তলানিতে, মানে খুবই তলানিতে অবস্থান। এই অবস্থানটা হচ্ছিল, কারণ হচ্ছিল এই স্বজনপ্রীতি। আগে করে আমরা যখন মেডিকেলে যাইতাম, আমরা একদিন অনন্ত 14-তে যখন খেলছি রাজবাড়ির পক্ষ হয়ে, আমাদের খেলা ছিল মাগুরার সাথে। আমাদের রাজবাড়িতে মেডিকেল হলো, আমাদের 21 জন প্লেয়ারের মধ্যে আমরা অলরেডি 15 জন আমরা মেডিকেলে টিকে গেলাম। কিন্তু মাগুরার যে সেট আপে নিয়ে আসছিল, তারা 9 জন প্লেয়ার মেডিকেলে টিকতে পারে, তাদেরকে 9 জন নিয়ে তাদেরকে খেলতে হয়েছিল। তাই তখনকার দিনকার যে বিচক্ষণতা ছিল, এখন কিন্তু সেটা নেই। এখন অনন্ত 14 দলে দেখবেন যে অনন্ত 15 বয়সের 17 বয়সের খেলোয়াড় খেলতেছে। তার আগেকার যে আয়োজনটা ছিল, চমৎকার আয়োজন ছিল, সিস্টেমটা ভালো ছিল। এখন সেই সিস্টেমটা না করলে চলে। আচ্ছা জনাব সাজাদ হোসেন, আমরা আরো জানতে চাই যে স্থানীয় খেলোয়াড়দের জন্য কি ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে, কেননা ফুটবল আমাদের দেশের একটা জনপ্রিয় খেলা, এই বিষয়ে আপনি যদি বলতেন। আসলে এই বিষয়ে আসলে খুব লাজুক অবস্থায় আছে। আপনি দেশের যে কোনো প্রান্তে যান না কেন, বিশেষ করে তৃণমূল পর্যায়ে খুবই নাজুক অবস্থায় আছে। কতিপয় কয়েকটা একাডেমি বা কয়েকটা ক্লাব ছাড়া খেলোয়াড় তৈরির কোনো অবস্থানই নেই। উপজেলা ক্রীড়া সংস্থা বলেন, উপজেলা ক্রীড়া সংস্থা কাজ 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 কতটুকু, যখন একটা খেলার আয়োজন হয়, ধরেন এই যে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, এই যে প্রতিযোগিতাগুলো আসে, এই প্রতিযোগিতাগুলো কিন্তু উচিত হচ্ছিল আপনি এই প্রতিযোগিতাগুলো আগে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি আগে প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু আপনার কোনো কাজে সফল হওয়া সম্ভব না। এখন ওই জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আসলো, ক্রীড়া সংস্থা চিঠি পাইলো, এই খেলোয়াড়দেরকে ওরা কি একদিন আগে 2 দিন আগে জানায় যে তোমাদের খেলা। আসলে এটা তো সিস্টেম না। সিস্টেম হচ্ছে এই খেলোয়াড়গুলোকে যাতে সার্বক্ষণিক মাঠে থাকে, টিমটা আগে খেলবে, তাইলে না ভালো রেজাল্ট করবে, তাই না? টিম যদি না খেলে তাহলে ভালো রেজাল্ট করবে না। আপনার কথা সূত্র ধরে আমি আরেকটি কথা শুনতে চাই। আসলে আপনি তো ক্রীড়া অঙ্গনের একজন মানুষ, এই বিশেষ করে গলন্দ ফুটবল একাডেমির সাবেক চেয়ারম্যান। আমরা শুনতে চাচ্ছি যে গলন্দ ক্রীড়া অঙ্গনের এখন বর্তমান অবস্থা কেমন? গলন্দ ক্রীড়া অঙ্গনের অবস্থা একেবারেই নাজুক পর্যায়ে আছে। কারণ আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলনের পরে প্রত্যেকটা ক্রীড়া সংস্থা, ডিএফএ, উপজেলা ক্রীড়া সংস্থাগুলো নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে, অ্যাডহক কমিটি হবে। কিন্তু আমাদের গলন্দ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এ পর্যন্ত আমরা এর কোনো কুলকিনারা পাইনি। আর অ্যাডহক কমিটির একটা প্রজ্ঞাপন জানিয়েছিল, যে প্রজ্ঞাপনাতে একটা ছিল যে
উপজেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটিতে উপজেলার একজন কর্মকর্তা বা ইউনো মহোদয় তিনি সভাপতি হিসেবে থাকবেন এবং একজন স্কুল শিক্ষক থাকবে এই অ্যাডহক কমিটিতে। ক্রীড়া ব্যক্তিত্ব যারা ক্রীড়া সংশ্লিষ্ট সাথে জড়িত তাদের মধ্যে থেকে একজন থাকবে, ছাত্রদের মধ্যে থেকে একজন প্রতিনিধি থাকবে, আপনার ক্রীড়া সাংবাদিক যারা ক্রীড়া বিষয়ে লেখালেখি করে ক্রীড়া নিয়ে করে একজন সাংবাদিক দিয়ে এই কমিটিটা হবে। আসলে আদৌ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু অলরেডি 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস মনে হয়ে গেছে, মানে জুলাইতে হয়েছে, তাই না? আগস্টের 5 তারিখে আন্দোলনটা হয়েছে। এই আন্দোলন যাওয়ার পরে অ্যাডহক কমিটি হওয়ার কথা ছিল এবং প্রজ্ঞাপনও জারি হয়েছিল, কিন্তু অ্যাডহক কমিটি হয় নাই, যার কারণে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম না বললে চলে। তাই কতিপয় এখন অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে আমাদের দৌলতদিয়া মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেছে। আমাদের গলন্দ পৌরসভা টিম সেখানে চ্যাম্পিয়ন হয়েছে, অনূর্ধ্ব 17 দল। তারা রাজবাড়িতে খেলবে। রাজবাড়িতে যে 5টা উপজেলা আছে এই 5টা উপজেলার মধ্যে খেলা হবে, খুব শীঘ্রই শুরু হবে। সেটা শুরু হয়ে গেছে অলরেডি, উদ্বোধন হয়েছে গত পরশু দিন, রাজবাড়িতে উদ্বোধন হয়েছে। সেখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। গলন্দ পৌরসভা আমাদের প্রতিনিধিত্ব করবে এখানে সামগ্রিক গলন্দ উপজেলা যারা আছে তাদের নিয়ে দল গঠন হবে। আসলে এই খেলাগুলি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই উপজেলা ক্রীড়া সংস্থার উচিত হচ্ছিল এই খেলোয়াড়গুলোকে মাঠে রাখা, সারা বছর প্র্যাকটিস করবে, তারপরে সময় আসবে তারা ভালো রেজাল্ট করবে। আর শুধু কি করে যখন এই আয়োজনের অর্ডার আসে উপর থেকে, ঠিক তার 5 দিন আগে এই তোমাদেরকে খেলতে হবে, তোমাদেরকে মাঠে আসতে হবে। আসলে এরকম করলে তার দল ফলাফল ভালো আশা করা যায় না। এর কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে খেলোয়াড়দেরকে মাঠে আসতে হবে, প্র্যাকটিস করাইতে হবে, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে হবে, ভালো কোচ দ্বারা প্রশিক্ষণ দিয়ে দিলেই সম্ভব। আপনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে আপনি কেমন প্রত্যাশা করেন যে ক্রীড়া সংস্থা কেমন হোক বা কেমন প্রত্যাশা আপনার? আসলে ক্রীড়া সংস্থাটা গঠনের ক্ষেত্রে আমি মনে করি যারা খেলোয়াড়দেরকে নিয়ে ভাবে, খেলোয়াড়দের জন্য মাঠে তারা অন্তত প্রত্যেক দিন যে খেলোয়াড়রা মাঠে ঠিক মতো খেলতেছে কিনা, মাঠে আছে কিনা, যারা সাবেক অনেক ভালো ভালো ফুটবলার আমাদের এই গলন্দে অনেক ভালো ভালো ফুটবলার ছিল, তারা ভালো ভালো জায়গায় খেলছে। আমি মনে করি যে তাদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত। আর তাদেরকে নিয়ে সেখানে নিয়ে উচিত যারা এই খেলা সম্পর্কে তাদের ধারণা আছে। আপনি এমন একজনকে নিয়ে বসাই দিলেন যে সে খেলা সম্পর্কে তার কোনো ধারণাই নেই, সেই সমস্ত লোক নিয়ে তো ক্রীড়া সংস্থা কমিটি গঠন করলে সেই কমিটিতে ভালো কিছু আশা করা যায় না। এর জন্য আমি চাই আমার যেটা উচিত যে এই অ্যাডহক কমিটিতে যেভাবে তারা প্রজ্ঞাপন জারি করছে, প্রজ্ঞাপন অনুযায়ী একজন সাবেক যারা ফুটবলের সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে নিয়ে একজন ভালো শিক্ষক যিনি খেলাধুলা নিয়ে খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত হবে, তাদের মধ্যে থেকে একজন থাকবে যিনি লেখালেখি করে, খেলাধুলা নিয়ে লেখালেখি করে খেলাধুলার সাথে সাথে থাকে, তাদের নিয়ে একটা কমিটি হোক এটাই আমার দাবি। জনাব সাজ্জাদ হোসেন, আমরা কথা বলছি জনপ্রিয় ফুটবল খেলা নিয়ে। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে এখনকার সময়ে ফুটবল খেলা নিয়ে স্থানীয় যুব সমাজের আসলে আগ্রহটা কেমন? আসলে সত্যি কথা বলতে কি, মানে 2008 সাল থেকে আমি ফুটবলের সাথে অতপ্রতভাবে জড়িত। ফুটবল নিয়ে 2008 সালেতে আমরা গলন্দ ফুটবল একাডেমি, আমরা কতিপয় কয়েকজন বন্ধুরা এই গলন্দ ফুটবল একাডেমি সংগঠনটি আমরা স্থাপন করি। এই সংগঠনটি 2008 সাল থেকে গলন্দ নাজরুদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে এবং এখনো আমরা এই গলন্দ ফুটবল একাডেমির ব্যানারে গলন্দ সরকারি গলন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে প্রতিদিন, শুধু শুক্রবার বাদ দিয়ে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্র্যাকটিস কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে যে এই যে সংগঠনগুলো কাজ করতেছে, আবার নাজরুদ্দিন হাই স্কুলেও প্র্যাকটিস কার্যক্রম হয়, গলন্দ উপজেলা ফুটবল একাডেমি সেখানে কার্যক্রম চালায়। আবার আপনার দৌলতদিয়া মডেল হাই স্কুলে সম্প্রতি বাংলাদেশ সরকার অনুমোদিত গলন্দ ইউথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে প্রতিদিনই প্র্যাকটিস কার্যক্রম চলতেছে। এটা কিন্তু ব্যক্তিগত সংগঠন, কিন্তু ফুটবলের উন্নয়ন করতে চাইলে, ফুটবলের খেলোয়াড়দেরকে মাঠে ফিরাইতে চাইলে, আর আপনারা জানেন যে এই
টাচ ফোন যেটা আর কি, এই ইন্টারনেটের যুগ আসার পরে খেলোয়াড়দের মাঠে আসার মানে এই শিশুদের মাঠে আসার কোনো আগ্রহ নেই, তারা ইন্টারনেট নিয়ে বেশি থাকে, এই জন্য মাঠে খেলোয়াড় সংখ্যা খুবই কম। আপনি খেয়াল করবেন আমাদের কামরুল ইসলাম মাঠে দেখবেন যে খেলোয়াড়ের সংখ্যা খুবই কম, দেখবেন যে কিছু প্লেয়ার খেলতেছে, কিছু মোবাইল নিয়ে তারা বসে আছে। আমার কথা হচ্ছিল খেলোয়াড়দেরকে যদি ফিরিয়ে আনতে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, খেলোয়াড়দেরকে মাঠে নিয়ে আসতে হবে। এর ভূমিকা ক্রীড়া সংস্থার আমি মনে করি যে আমরা যারা ব্যক্তিগতভাবে সংগঠনের সাথে জড়িত আছি, আমরা সংগঠন নিয়ে আমরা কাজ করতেছি সরকারিভাবেও, এবং উপজেলা ক্রীড়া সংস্থাও আমাদের মতো প্রতিদিন এই প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা করলে সম্ভব, নাহলে সম্ভব না। আচ্ছা জনাব সাজ্জাদ হোসেন, আপনি বলছিলেন আপনার সময়ের ফুটবলের খেলার গল্প, অর্থাৎ 80 দশকের কেমন ফুটবল খেলা ছিল বা এখন কেমন আছে এই বিষয়ে কিন্তু আমরা শুনছিলাম। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, সেকালের তুলনা অর্থাৎ 80 দশকের সময়কার তুলনায় এই কালের ফুটবলের জনপ্রিয়তা কি কমেছে না বেড়েছে? 80 দশকের যে জনপ্রিয়তা ছিল এই কালে ফুটবলের ইউরোপ কান্ট্রিতে জনপ্রিয়তা ছিল, কিন্তু বাংলাদেশে সেকালের চেয়ে একালে কোনো জনপ্রিয়তা নেই। সেকালে প্রচুর প্রচুর জনপ্রিয়তা ছিল, ফুটবল মাঠে দর্শকের গাদাগাদিতে জায়গা দিয়ে যেত। আর আমাদের গণবে তো দর্শক নাই, একটা খেলা আয়োজন করলে দর্শক খুঁজে পাবেন না, দেখবেন যে দর্শক শূন্য। এই সেকালের চাইতে আমি মনে করি সেকালেই ফুটবলের জনপ্রিয়তা অনেক ভালো ছিল, একালে ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশে নাই। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে সরাসরি আজকে আমার আলাপন অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আমরা এই আমাদের সাথে যুক্ত আছেন জনাব সাজ্জাদ হোসেন, যিনি গলন্দ ফুটবল একাডেমির সাবেক চেয়ারম্যান। আমরা শেষ কথা তার মুখে শুনবো এবং এই শেষ কথা শুনেই আমরা আমাদের অনুষ্ঠান আজকে সমাপ্ত করব। এবং আমরা নিয়মিতভাবে আমরা রাত 8টার পর থেকে আপনাদের সাথে যুক্ত হব নতুন নতুন অতিথি নিয়ে, নতুন নতুন কিছু নিয়ে আমরা আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করব বা নতুন কিছু জানানোর চেষ্টা করব। এই ধারাবাহিকতায় আমাদের আমার আলাপন অনুষ্ঠান শুধুমাত্র আপনারা রাজবাড়ী মিডিয়ায় দেখবেন রাত 8টার পর থেকে। আপনারা এই রাজবাড়ী মিডিয়ায় আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। নতুন নতুন মেসেজ, খেলাধুলা এবং সমাজের সমসাময়িক বিষয় নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের জন্য আমাদের আয়োজন, কেননা আর আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের প্রতিদিন নতুন নতুন অতিথি আসবেন, যে অতিথি আপনাদের সবচাইতে ভালো লাগবে তার নাম সহ আমাদেরকে জানাবেন। আমরা পুনরায় পরবর্তীতে সেই অতিথিকে আনার চেষ্টা করব এবং কি বিষয়ে প্রশ্ন করব, সমাজের যে সমসাময়িক বিষয় আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ চাই। আপনারা আমাদের পরামর্শ দিবেন, আপনারা মন্তব্য করবেন। আপনাদের পরামর্শ ও মন্তব্যের মধ্য দিয়ে এই রাজবাড়ী মিডিয়ার এই আমার আলাপন অনুষ্ঠানটি আমরা কার্যক্রম আমরা চলমান রাখতে চাই। আমরা সাজ্জাদ ভাইয়ের কাছে, ভাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে তিনি দীর্ঘক্ষণ বলেছিলেন সেকাল একালের ফুটবল খেলা নিয়ে 80 এবং 90 দশকে, 80 দশকে কেমন ছিল, 90 দশকে কেমন ছিল, এখন বর্তমানে কেমন আছে বলার চেষ্টা করছিলেন। ভাইকে আমি আপনাকে আপনার কথার মধ্য দিয়ে আমি শেষ করতে চাই। আমার প্রিয় দর্শক বা আমার ফেসবুক লাইভে রাজবাড়ী মিডিয়ায় যারা যুক্ত রয়েছে, ইউটিউব চ্যানেলে যারা যুক্ত রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার শেষ কোনো মেসেজ যদি দেওয়ার থাকে, আপনার এই মেসেজের মধ্য দিয়েই আমরা আজকে আমার আলাপন অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বিদায় নিচ্ছি। আমি সঞ্চালক মমিন। আজকে শুভ রাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শেখ মমিন, রাজবাড়ী মিডিয়ার পক্ষ থেকে আমাকে এই ফুটবলের সেকাল একাল বিষয়ে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এই প্রোগ্রামে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা এই আয়োজনটি করেছেন তাদের কাছে আমার অনুরোধ যে এখানে আসলে আমরা কিন্তু 90 দশকের পরে খেলাটা
দেখেছি বা খেলাটা বুঝতে পেরেছি, আমাদের চাইতেও অভিজ্ঞ এবং ভালো মানের ফুটবলার গলন্দে আছে। তাদের তাদের নিয়েও এরকম এই অনুষ্ঠানের আয়োজন করবেন। এই চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাজবাড়ী মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা, এবং যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাদের ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে এই যে আমাদের পথ চলা বা আপনাদের যে পথ চলা, এই পথ চলা যেন আরও অগ্রসর হয়, অগ্রগতি থাকে, এই আশা ব্যক্ত করি আমি রাজবাড়ী মিডিয়ার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আমার